আচ্ছা, গত ক্লাসে আমরা মেইনলি অ্যামিনো অ্যাসিডের গঠন, প্রকারভেদ, এছাড়াও বৈশিষ্ট্য সবকিছু নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা প্রোটিন সম্পর্কে আলোচনা করব। সো আমরা জানি যে প্রোটিন অ্যামিনো অ্যাসিড দ্বারাই গঠিত আসলে। কিভাবে গঠিত হয় একটু পরে জানবো, তার আগে কিছু সাধারণ আলোচনা করে ফেলি। দেখো, এই প্রোটিন শব্দটা আসছে একটা গ্রিক ওয়ার্ড। শব্দটা হচ্ছে একটা গ্রিক শব্দ, যেটা হচ্ছে প্রোটিওস। প্রোটিওস। এবং এই প্রোটিওস শব্দটার অর্থ মনে রাখো ভাইয়া, এখানে যে প্রোটিওস, এই প্রোটিওস শব্দটার অর্থ হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। গুরুত্ব গুরুত্বপূর্ণ। আচ্ছা, কেন প্রোটিন সবচেয়ে গুরুত্বপূর্ণ? এর কারণ হচ্ছে, দেখো আমাদের দেহের যা কিছু আছে সবই প্রোটিন দ্বারা গঠিত। যেমন চুল, আমাদের লোম, চামড়া, মাংস, দাঁত, হাড়, যা কিছু আছে সবই প্রোটিন। আমাদের দেহের শুষ্ক ওজনের, আমাদের দেহের, তাহলে জীবদেহের, মনে রাখো ভাইয়া, জীবদেহের শুষ্ক ওজনের, শুষ্ক ওজনের 50% প্রোটিন। 50% প্রোটিন। তাহলে দেখো আমাদের দেহের বেশিরভাগই হচ্ছে প্রোটিন, সবকিছু প্রোটিন দ্বারা গঠিত। তাহলে আমরা প্রোটিনকে বলতে পারি জীবনের ভাষা। সো প্রোটিনটা কি ভাইয়া? প্রোটিন হলো, প্রোটিনকে বলা হচ্ছে জীবনের ভাষা। তাহলে প্রোটিন, এটা হচ্ছে জীবনের ভাষা। জীবনের ভাষা। আচ্ছা, তাহলে প্রোটিওস শব্দটার অর্থ হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা যে আবিষ্কার করছে সে নিশ্চয়ই মাল একটা, তাই না? এভাবে মজা করে পড়তে পারো যে প্রোটিন যেহেতু সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস, তাহলে এই প্রোটিনটা যে আবিষ্কার করছে সে তো একটা মাল। অর্থাৎ এই প্রোটিনের আবিষ্কারকের নামটা মনে রাখো ভাইয়া। সো আবিষ্কারকের নামটা হচ্ছে বিজ্ঞানী মালদার। হ্যাঁ, যার নামের মধ্যে আছে মাল, অর্থাৎ বিজ্ঞানীটার নাম হচ্ছে মালদার। নামের মধ্যে আছে মাল, বা বাংলা উচ্চারণে বইয়ে মূলদার বলা আছে। মূলদার। ঠিক আছে ভাইয়া? তাহলে আবিষ্কারকের নামটা এভাবে মজা করে মনে রাখতে পারো। এবং আরো দু একটা ইনফরমেশন দিয়ে সাধারণ আলোচনাটা শেষ করি। সেটা হচ্ছে প্রতি কোষে, প্রতি কোষে প্রোটিনের সংখ্যা কত? সো প্রতি কোষে 1,00,000 প্রোটিন থাকে। 1,00,000 প্রোটিন। 1,00,000 প্রোটিন এটা থাকে মানুষে। তাহলে প্রতি কোষে, মানুষের মানুষের দেহে 1,00,000 প্রোটিন থাকে। আর 3,000 থেকে ব্যাকটেরিয়াতে। সো প্রতি কোষে 3,000 প্রোটিন থাকে কোথায়? ব্যাকটেরিয়াতে থাকে। ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া। সো এই কথাটা মনে রাখো। শেষ। তাহলে আসো, প্রোটিনের সংজ্ঞাটা কি বলা আছে আমরা জানি অলরেডি। প্রোটিন হচ্ছে অ্যামিনো অ্যাসিডের পলিমার। তারপরে কি বলা আছে দেখো, প্রোটিন হলো অসংখ্য অ্যামিনো অ্যাসিড সমন্বয়ে গঠিত বৃহদাকার যৌগিক জৈব অণু। আচ্ছা, আর প্রোটিন এক বা একাধিক পলিপেপটাইড চেইনের সমন্বয়ে গঠিত। সো পলিপেপটাইড চেইন কি সেগুলো আমরা দেখব। আসো, প্রোটিনের এখানে যে চিত্রটা দেখতে পাচ্ছ, এই যে মাছ, মাংস, ডিম, বাদাম, এই সবই হচ্ছে প্রোটিন। তাহলে আসো প্রোটিনের গঠনটা আমরা দেখি। আমরা জানি প্রোটিন গঠিত হয় অ্যামিনো অ্যাসিড দ্বারা। তাহলে দুইটা অ্যামিনো অ্যাসিড নিয়ে তাদের মধ্যে কিভাবে বন্ড তৈরি হয়, পেপটাইড বন্ড, সেটা আমরা একটু দেখব। সো আমি একটা অ্যামিনো অ্যাসিড আঁকাই। অ্যামিনো অ্যাসিডের একটা হাতে কি থাকে? COOH থাকে। একটা হাতে থাকে H2N, এক হাতে থাকে R, আরেক হাতে থাকে হাইড্রোজেন। তো এইখানে এই গঠনটাকে আমি একটু ভিন্নভাবে সাজাই। দেখো এখানে COOH না বলে আমি ডাবল বন্ড দিয়ে অক্সিজেন দিলাম, আর একটা হাতে দিলাম OH মূলক। তো সেম কথাই কিন্তু, এগুলো তোমরা কেমিস্ট্রিতে অবশ্যই শিখেছ। এরপরে দেখো এখানে যে দুইটা হাইড্রোজেন আছে, দুইটা হাইড্রোজেনকে আমি এভাবে দিয়ে দিলাম। ঠিক আছে। তো আমাদের প্রোটিন যেহেতু দুইটা লাগবে, আমি এরকম আরো একটা প্রোটিন কপি করে ফেলি। আচ্ছা, তাহলে এই যে দেখো এখানে আরো একটা প্রোটিন আমি নিই। ঠিক আছে, এই যে সরি, আরো একটা অ্যামিনো অ্যাসিড আমি নিলাম। এটা হচ্ছে আরো একটা অ্যামিনো অ্যাসিড। তাহলে দুইটা অ্যামিনো অ্যাসিড যখন কাছাকাছি আসবে ভাইয়া, সেই সময়টাতে যে ঘটনা ঘটে, এই যে দেখো, এই অ্যাসিড মূলকের যে হাইড্রোক্সিল মূলকটা আছে, মানে অ্যাসিড মূলকের ভেতরে যে OH-টা আছে এবং এই অ্যামিন মূলকের মধ্যে যে হাইড্রোজেনটা আছে, এই দুটো যখন কাছাকাছি আসবে, সেই সময়টাতে
OH এবং হাইড্রোজেন এই দুইটা মিলে পানি আকারে এখানে বের হয়ে যাবে। সো এখান থেকে পানিটা বের হয়ে যাবে। তাহলে যখন পানিটা বের হয়ে যাবে তখন থাকলো কি দেখো তো, এখানে যে জিনিসটা থাকলো, আচ্ছা আমি এখানে মিশাই দিই। সো এখানে যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে, এখানে তো আর কিছুই থাকলো না, তাহলে এই যে কার্বন আর নাইট্রোজেন আছে এদের মধ্যে একটা বন্ড তৈরি হবে। তাহলে আমি একটু সুন্দর করে লিখি তো, যে এই অক্সিজেনটা আমি উপরের দিকে দিয়ে দিলাম, এই হাইড্রোজেনটাকেও আমি উপরের দিকে দিয়ে দিই একটু। সো এই যে দেখো, এই যে এরকম একটা গঠন তৈরি হইলো। তাহলে এই যে এইখানে যে CONH বন্ডটা তৈরি হইলো এটাকে বলা হচ্ছে পেপটাইড বন্ড। সো এটা হচ্ছে পেপটাইড বন্ড, পেপটাইড বন্ড। তাহলে প্রোটিন কি ভাইয়া? প্রোটিন হচ্ছে পলিপেপটাইড বন্ধন দ্বারা গঠিত। তাহলে এখানে তো পেপটাইড মাত্র একটা আছে, তাহলে পলিপেপটাইড মানে কি? অনেকগুলা পেপটাইড। এরকম অনেকগুলা পেপটাইড একত্রে যুক্ত হইলে সেটাকে আমরা বলতে পারবো প্রোটিন। তাহলে এই পেপটাইড বন্ড কিভাবে গঠিত হচ্ছে? পেপটাইড বন্ড গঠিত হচ্ছে এই যে CONH, এটাকে বলা হচ্ছে পেপটাইড বন্ড। তাহলে পেপটাইড বন্ডটা কোনটা? CONH, যে বন্ধনটা তৈরি হইলো সেটাকে বলা হচ্ছে পেপটাইড বন্ড। আশা করি ভাইয়া বুঝতে পেরেছো। তাহলে দেখো এই চিত্রটা আরেকবার দেখো, এই যে দুইটা অ্যামিনো অ্যাসিড যখন হাইড্রোক্সিল আর হাইড্রোজেনটা কাছাকাছি আসে সেই সময় এইখান থেকে এক অণু পানি বের হয়ে গিয়ে CONH পেপটাইড বন্ড তৈরি করে। ঠিক আছে, তাহলে পেপটাইড বন্ডের সংজ্ঞা যদি তোমাকে বলে, সংজ্ঞাটা কিভাবে দিবা? একটি অ্যামিনো অ্যাসিডের কার্বক্সিলিক গ্রুপ অপর একটি অ্যামিনো অ্যাসিডের অ্যামিনো গ্রুপের সাথে যুক্ত হয়ে অ্যামাইড বন্ধন গঠন করে। সো এই যে CONH, এটাকে বলা হচ্ছে অ্যামাইড বন্ড। সো এই যে এখানে যে CONHটা তৈরি হইলো, এই CONHটাকে আমরা বলতে পারবো অ্যামাইড বন্ড। তাহলে যে অ্যামাইড বন্ডটা গঠন করে সেটা হচ্ছে পেপটাইড বন্ধন। আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, তাহলে আরেকটু সামনের দিকে আগে দেখো প্রোটিন। প্রোটিন কিভাবে গঠিত হয়? অনেকগুলো অ্যামিনো অ্যাসিড লাগবে। তাহলে এই যে দেখো অনেকগুলো অ্যামিনো অ্যাসিড আমি নিলাম, অনেকগুলো অ্যামিনো অ্যাসিড নিলাম। যেমন এই চিত্রটাতে দেখতে পারো, ধরে নাও এটা হচ্ছে একটা অ্যামিনো অ্যাসিড, এটা অ্যামিনো অ্যাসিড, এইখানে সবগুলো অ্যামিনো অ্যাসিড। এখন এই প্রতিটা অ্যামিনো অ্যাসিড কিভাবে যুক্ত হবে বলো তো? নিশ্চয়ই একটা বন্ধনের মাধ্যমে যুক্ত হবে। কি বন্ধন? পেপটাইড বন্ধন। সো এইখানে একটা পেপটাইড বন্ধন, এই যে একটা পেপটাইড বন্ধন, এই যে একটা পেপটাইড বন্ধন, এই যে একটা পেপটাইড বন্ধন। তো এইভাবে একটার সাথে আরেকটা পেপটাইড বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে। এখন ছোট্ট একটা বিষয় তোমাদেরকে বুঝাই ভাইয়া, সেটা হচ্ছে ধরে নাও এটা একটা অ্যামিনো অ্যাসিড, এটা একটা অ্যামিনো অ্যাসিড, এপাশে আরো একটা অ্যামিনো অ্যাসিড আছে। সো দুইটা অ্যামিনো অ্যাসিড নিলাম। এখন এদের মধ্যে নিশ্চয়ই একটা বন্ধন গঠিত হবে, যে বন্ধনটাকে আমরা বলবো পেপটাইড বন্ধন। এই বন্ধনটার নাম কি ভাই? এটাকে আমরা বলবো পেপটাইড বন্ধন। এখন এটাকে শুধু পেপটাইড বন্ধন বলবো না, এটার নাম হচ্ছে ডাইপেপটাইড। এই যে দেখো, এই এটাকে আমরা কি বলবো? ডাইপেপটাইড। এখন ডাইপেপটাইড নামটা শুনে তোমার কাছে মনে হতে পারে যে ভাই এখানে ডাই মানে তো দুই, কিন্তু এখানে পেপটাইড বন্ধন তো মাত্র একটা। দেখো ডাই কথাটার অর্থ হচ্ছে দুই, কিন্তু এখানে পেপটাইড বন্ধন কয়টা গঠিত হয়েছে? মাত্র একটা গঠিত হয়েছে, তাই না? তাহলে বিষয়টা কি ভুল হইলো? না, এখানে ডাইপেপটাইড বলতে যে বিষয়টা বোঝাচ্ছে, এখানে ডাই মানে হচ্ছে দুইটা অ্যামিনো অ্যাসিড। তাহলে দুইটা অ্যামিনো অ্যাসিডের মধ্যে যে পেপটাইড সেটা হচ্ছে ডাইপেপটাইড। আশা করি বুঝতে পেরেছো। সো ডাইপেপটাইড মানে পেপটাইড বন্ধন দুইটা, বিষয়টা এমন না। এখানে পেপটাইড বন্ধন একটাই, তবে অ্যামিনো অ্যাসিড হচ্ছে দুইটা। সো ডাইপেপটাইড মানে কি? দুইটি অ্যামিনো অ্যাসিড নিয়ে গঠিত। ট্রাই মানে কি? এবার নিশ্চয়ই বুঝতে পেরেছো। এখানে পেপটাইড বন্ধন কয়টা? পেপটাইড বন্ধন তিনটা না, পেপটাইড বন্ধন হচ্ছে দুইটা, কিন্তু অ্যামিনো অ্যাসিডের সংখ্যা হচ্ছে তিনটা। সো এইখানে যদি আমি আরো একটা অ্যামিনো অ্যাসিড বাড়ায় দিই, এদের মধ্যেও নিশ্চয়ই একটা বন্ধন তৈরি হবে। তাহলে পেপটাইড, এটাকে আমরা বলবো ট্রাইপেপটাইড, যেহেতু অ্যামিনো অ্যাসিডের সংখ্যা হচ্ছে তিনটা। এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে ভাইয়া? আচ্ছা, তাহলে অ্যামিনো অ্যাসিডের কথাটা মনে মনে রাখো। সো অলিগো কথাটার অর্থ মনে রাখো, অতে অলিগো, অতে অল্প। তো অল্প কিছু অ্যামিনো অ্যাসিড মিলে তৈরি হয় অলিগোপেপটাইড। সেই অল্প কিছু অ্যামিনো অ্যাসিড বলতে কত? আসলে 4 থেকে 10টা অ্যামিনো অ্যাসিড। আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, তো এইখানে তোমাদের যে ভুলটা হবে, আমি যদি বলি অলিগোস্যাকারাইড, অলিগোস্যাকারাইড কয়টা কয়টা হচ্ছে কি বলে মনোস্যাকারাইড নিয়ে গঠিত। সো আমি যদি বলি অলিগোস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, অলিগোস্যাকারাইড কয়টা মনোস্যাকারাইড নিয়ে গঠিত? মনে রাখো 3 থেকে 10টা, 3 থেকে 10টি।
কিন্তু এখানে বলা আছে অলিগোপেপটাইড, তাহলে এইখানে কিন্তু 4 থেকে 10টা অ্যামিনো অ্যাসিড নিয়ে গঠিত। এই কথাটা ভাইয়া মনে রাখতে হবে। ঠিক আছে? অলিগোস্যাকারাইড বললে 3 থেকে 10টা আর অলিগোপেপটাইড বললে 4 থেকে 10টা। এরপর আসো পলি। পলি কথাটার অর্থ হচ্ছে অনেক। সো পলিপেপটাইড মানে কি? অনেকগুলা। এখন অনেকগুলা বলতে কত? 50 এর অধিক। 50 এর অধিক। তো তোমাদের বইয়ে একটা কথা বলা আছে 50 এর অধিক, 50 এর অধিক তো 51, তাই না? তো 51টা অ্যামিনো অ্যাসিড মিলে সবচেয়ে ক্ষুদ্র প্রোটিনটা গঠিত হয় এবং এই ক্ষুদ্র প্রোটিনটার নাম হচ্ছে ইনসুলিন। যদিও এই কথাটা সত্য না, এর চেয়ে কম অ্যামিনো অ্যাসিড মিলেও কিন্তু প্রোটিন গঠিত হয়। কিন্তু তোমাদের বইয়ে যেহেতু ক্ষুদ্রতম প্রোটিন বলতে ইনসুলিনটাকে বোঝানো হয়েছে, যদি তোমাকে প্রশ্ন করে অ্যান্সার কিন্তু ওইটাই হবে। ঠিক আছে? সো আমি যদি তাহলে এই কথাটা মনে রাখো যে মোট 51টা অ্যামিনো অ্যাসিড, 51টি অ্যামিনো অ্যাসিড মিলে মিলে গঠিত হয় ক্ষুদ্রতম প্রোটিন। ক্ষুদ্রতম প্রোটিন এবং এই ক্ষুদ্রতম প্রোটিনটার নাম হচ্ছে ভাইয়া ইনসুলিন। ইনসুলিন। আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, ঠিক আছে, আশা করি বুঝেছো। ঠিক আছে, তাহলে ভাইয়া আরেকটু সামনের দিকে আমাদের আগাইতে হবে। আমরা এই ভিডিওর এই পার্টটুকু আপাতত শেষ করব ছোট্ট একটা টপিক পড়ানোর পরে। তোমাদের বইয়ে ছোট্ট একটা টপিক দেওয়া আছে, সেটা হচ্ছে ধরে নাও এইটা হচ্ছে একটা অ্যামিনো অ্যাসিড, সরি এখানে অনেকগুলো অ্যামিনো অ্যাসিড আছে, এখানে অনেকগুলো অ্যামিনো অ্যাসিড আছে। এখন অনেকগুলা অ্যামিনো অ্যাসিড কি গঠন করবে? এর মধ্যে যখন পেপটাইড বন্ধন গঠিত হবে তখন সেই পেপটাইড বন্ধনটাকে আমরা কি বলবো? পলিপেপটাইড বন্ধন বলবো। তাহলে এই পেপটাইড বন্ধনটাকে আমরা কি বলবো? পলিপেপটাইড বন্ধন বলবো। সো এটা একটা পলিপেপটাইড, এটা হচ্ছে একটা পলিপেপটাইড, পেপটাইড। এখন এরকম পলিপেপটাইড যদি আরো একটা নিই আমি, এখানে এই যে পলিপেপটাইড যে আঁকাইলাম, এই পলিপেপটাইড, এরকম পলিপেপটাইড যদি আরেকটা থাকে, তো সেই ক্ষেত্রে কি হবে দেখো, সরি ওকে, ধরে নাও উপরে একটা পলিপেপটাইড, নিচে আরো একটা পলিপেপটাইড। তো যখন দুইটা পলিপেপটাইড আবার কাছাকাছি আছে সেই সময়ে এদের মধ্যে আবার বন্ড তৈরি হয়। ঠিক আছে? এখানে সালফাইড বন্ড তৈরি হতে পারে, হ্যাঁ, এগুলোর মধ্যে আবার বন্ড তৈরি হয়। বুঝতে পেরেছো? তাহলে দেখো এখানে দুইটা পলিপেপটাইড বন্ড কিন্তু এখানে আছে। সো তোমার এখানে যদি আরো একটা পলিপেপটাইড দিই সেই ক্ষেত্রে কি হবে? 3টা পলিপেপটাইড চেইন তৈরি করলো। তো এরকম কি হতে পারে বলো তো ভাইয়া? একটা মাত্র পলিপেপটাইড দিয়ে প্রোটিন গঠিত হতে পারে। সো একটি পলিপেপটাইড থাকতে পারে, একটি পলিপেপটাইড, পলিপেপটাইড চেইন। তাহলে শুধুমাত্র একটা শিকল থাকলে সেটাকে আমরা বলবো একটা পলিপেপটাইড চেইন। ঠিক তেমনি এই যে এখানে যে গঠনটা আছে সেখানে কয়টা পলিপেপটাইড চেইন আছে? 2টা। সো 2টি পলিপেপটাইড চেইন নিয়ে গঠিত হয় কোন একটা প্রোটিন, 2টি পলিপেপটাইড চেইন নিয়ে গঠিত হয় কোন একটা প্রোটিন। কোন প্রোটিন একটু পরে দেখতেছি। এরকম 3টি পলিপেপটাইড চেইন নিয়ে গঠিত হতে পারে, 4টা পলিপেপটাইড চেইন নিয়ে গঠিত হতে পারে। বুঝেছো? আচ্ছা, এখন কোন প্রোটিনটা কয়টা পলিপেপটাইড চেইন নিয়ে গঠিত হয় সেটা আমাদের জানতে হবে। বিষয়টা এইভাবে পড়তে পারো, লাইক হিম, লাইক হিম, হিম। তো এখানে লা মানে হচ্ছে লাইসোজাইম, এনজাইমটার নাম মনে রাখো ভাইয়া, লা মানে হচ্ছে লাইসোজাইম, লাইসোজাইম। ই মানে হচ্ছে ইন্টোগ্রিন, ইন্টোগ্রিন। ক মানে হচ্ছে কোলাজেন, ক মানে হচ্ছে কোলাজেন। এবং হিম মানে হচ্ছে হিমোগ্লোবিন, হিমোগ্লোবিন। ওকে, সো তোমরা যদি হিমোগ্লোবিনের গঠনটা দেখো, হিমোগ্লোবিনের স্ট্রাকচারটা তোমরা যদি একটু সার্চ করো, সার্চ করলে দেখবে ভাইয়া হিমোগ্লোবিন 4টা পলিপেপটাইড চেইন দ্বারা গঠিত। ঠিক আছে? তো এই অংশটুকু বা এই তথ্যটুকু একটু মনে রাখো তোমরা কষ্ট করে। ঠিক আছে? তাহলে আমাদের প্রোটিনের প্রাথমিক আলোচনা শেষ। আমরা পরের ক্লাসে প্রোটিনের যে গুরুত্বপূর্ণ মেইন পড়াটা সেটা হচ্ছে প্রোটিনের প্রকারভেদ। সেই প্রকারভেদ সম্পর্কে জানবো। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। টাটা।